আমি ছোটোবেলা থেকে অনেক কিছু দেখে আর অনেক কিছু পেয়ে কিন্তু আমি বড় হইনি। যারা আমার পুরনো বন্ধু তারা জানো। তো দুই একবার আমি দেখিয়েছি আমার বাবার বাড়িটা, তো পুরোভাবে তো দেখাতে তোমাদেরকে পারিনি। যদি কোনো দিনও সেরকম সুযোগ পাই তো দেখাবো। আর তোমরা জানোই যে আমি একদমই বাবার বাড়ি যাই না, আমার যাওয়া হয়ও না। মা অনেক অভিযোগ অভিমান আমার ওপরে করে যে গিয়ে থাকার জন্য, থাকতে তো পারি না এই বাড়ি করেছি বলে। বাড়ি না করার আগেও আমি খুব একটা কিন্তু বাপের বাড়িতে গিয়ে একদমই মানে রাতে আমার কখনোই থাকা হয় না। তবে আগে একটু ঘন ঘন যেতাম, ইদানিং ব্লগ করার জন্য কিন্তু আর একদমই আমার যাওয়া হয় না। কারণ ওই খুব দৌড়োদৌড়ি করে উটোপাটা করে যেতে হয়, আবার আসতে হয়, গিয়ে তো থাকতে পারি না। আর হাজব্যান্ড যখন আসে ছুটিতে তখন না আমারও মন চায় না যে ওকে রেখে গিয়ে ওখানে থাকবো। মানে এক রাত তো মায়ের কাছে থাকতেই পারি, থাকেই সবাই, কিন্তু তখন না আমারও মন চায় না। আর আমার হাজব্যান্ডও কিন্তু একদম পছন্দ করে না ও আসলে পরে ওকে ছেড়ে আমি থাকি। আর তার কারণ হলো কি বলো তো, ও কিন্তু যখন ছুটিতে আসে আমাকে রেখে তো ও চাইলে ওর বাবার বাড়িতে গিয়ে একদিন থাকতে পারে। ও কিন্তু কখনো আমাকে ছেড়ে এক রাত, যত ঝগড়া অশান্তি হোক না কেন, ও গিয়ে কিন্তু থাকে না। তো সেই কারণে আর আমার যাওয়াই হয় না একদমই। তবে আমি যখন ক্লাস 11-এ পড়ি, আমার বিয়ের আগের কথা বলছি বন্ধুরা, তো তখন কিন্তু আমাদের বাড়িতে প্রথম আমার ফ্রিজ আসে, মানে আমাদের বাড়িতে ফ্রিজ। তো যারা আমার আগের ব্লগ দেখেছো, আমার বাবার বাড়ির ব্লগ, তো সেখানে তোমরা দেখেছো একটা লাল রঙের আছে ফ্রিজ। তো সেই ফ্রিজটাই কিন্তু আমার বিয়ের আগের। এখন মা খুব একটা বেশি তার কিছু রাখে না, একা থাকে বলে। আরে দেখো সকাল সকাল কিন্তু আজকে আমলার জুস আমি বানাচ্ছি, বিট, আমলার গাজর দিয়ে। আমাকে এক বোন বলেছিল যে অ্যাপেল দিতে, মেয়ে তো অ্যাপেল দিলে একদমই খাবে না জানো তো, বলছে আমার অ্যাপেলের গন্ধ একদম ভাল লাগে না, তুমি কিন্তু অ্যাপেলের মধ্যে দেবে না। ও তো ফল খেতে এমনিই ভালোবাসে না। তবে ও আপেলের কথাটা যখন বললো আমি তো ভাবলাম যে হ্যাঁ ওটা তো খুব ভালো একটা ফল, দেওয়া যেতে পারে বাবা, এটার মধ্যে দেবো। বলছে না মাম্মা আমার ভাল লাগে না আপেলের যে স্মেলটা। আর এই চিবড়োটা কিন্তু আমি খেয়ে নেবো, ফেলে দেবো না কিন্তু, কারণ ফলের থেকেও ফলের খোসার মধ্যে কিন্তু গুণাগুণ বেশি থাকে। তো যাই হোক ওটা আমি রেখে দিলাম, ওটা আমি খাবো, আর এই জুসটা মেয়েকে দিয়ে দিই সকাল সকাল। আর অনুশীলা কালকে আমাকে কমেন্টস করেছে যে আমার মা আমার কাছে এসে থাকতে পারে, তো এটাও বলেছে। আর তার সাথে সাথে বলেছে যে এটাতে আমি আবার খারাপ ভাববো কি না। দেখো খারাপ তো আমি এটাতে ভাববোই না একদম, এটাতে খারাপ ভাবারও কিছু বলেও নি আমাকে। কারণ মা আমার সাথে থাকবে, মা তো একাই থাকে, ওরা জানে, তো সেই বুঝেই ও আমাকে বলেছে। আর এর রিপ্লাই আমি অনেকবারও দিয়েছি, তো আর একবার আমি দিয়ে দিচ্ছি। এরপরে আর কেউ বললে কিন্তু আমি বলে দেবো পুরনো ভিডিও দেখে নাও। তো মায়ের যে বাড়ি তোমরা দেখেছো, মা ওখানে একা থাকে, তো মার বাড়িটাও তো পাহারা দিতে হয়। আজকালকার দিনকাল কিন্তু একদমই খারাপ। আর আমারও এখানে বাড়ি ছেড়ে আমার মায়ের কাছে গিয়ে আমি এক রাতও থাকতে পারি না, দিনকাল খারাপ বলেই কিন্তু। তো সেই জন্য মা এসে আমার কাছে থাকতে পারে না। আর মাঝে মাঝে গেলে বাড়ি যদি খালি থাকে তো মানে খালি বাড়িতে কিন্তু কি হয় তোমরা সবাই জানোই, তো সেই জন্যই আসতে পারে না। আর সেগুলো তো আছেই, তার উপরে মার আমার এখানে আসলে একদমই মায়ের না থাকতে ভালো লাগে না। যেহেতু দেখো আমার বদ্ধ বাড়ি, খোলা বাড়ি নয় আমার, তো মা হচ্ছে বদ্ধ জায়গায় থাকার অভ্যাস নেই। মায়ের ওখানে অনেক মানে আমাদের আত্মীয় স্বজন আছে, পাড়া প্রতিবেশী আছে। আমার এখানে আসলে কিন্তু মায়ের ফুল্লিগুলো বন্ধ হয়ে যায়। আর মাকে নিয়ে বিকেলবেলা একটু হাঁটতে গেলে ভালো লাগে, তো সেগুলোও করতে পারি না, মায়ের হাঁটু ব্যথা। তো মাকে নিয়ে কিন্তু এক পাও হাঁটানো যায় না, বাড়ির বাইরেও নিয়ে যাওয়া যায় না। যে একটু মন্দিরে গেল, একটু আমাদের রাজবাড়ির মাঠে নিয়ে গেলাম, তো মা এতটা দূরে দূরে আবার হাঁটতেও পারে না। তো সেই কারণে ঘরবন্দি জীবন মায়ের একদমই ভালো লাগে না। যখন প্রথম এই বাড়িটা বানানো হয়েছিল তখন কিন্তু মাকে খুব এনে এনে আমি রাখতাম। মা মানে ইচ্ছে করতো না, তারপরেও কিন্তু মা আমাকে, শুধুমাত্র আমি একা থাকতে ভয় পাবো বলে মা আমার সাথে থাকতো, কারণ আমার মেয়েও তখন ছোটো ছিল। তো এই জন্য আর এখন মা আসে না, কারণ আমি এখন একা থাকতে থাকতে শিখে গেছি। মা বলে আমি আসবো যখন একদম হাঁটাচলা আর করতে পারবো না, তখন কোথায় যাব, তোর কাছেই তো যাব। আর এই দেখো বন্ধুরা, দেখা এটা হচ্ছে হারমোনিয়াম আমার মেয়ের। তো দেখেছো কীভাবে খুলছে, দুপাশে দুটো সুইচ আছে, ওখানে টিপ দিলে ওটা খুলে যায় ঢাকনাটা। তারপর দেখো টেনে ওপর দিকে তুলতে হয়, বক্স সিস্টেম কিন্তু এটা। অনেক দিন বন্ধ ছিল না, তো সেটা মেয়ে নিয়ে এসছে কালকে। তো দেখো আমি জানিও না, ভুলে গেছি। আমি কিন্তু মেয়েকে দেখে দেখে আগে সারেগামা শিখেছিলাম, এখন আমি ভুলে গেছি কোনটা সা কোনটা রে। তো যাই হোক, অনেক দিন বন্ধ থাকলে আওয়াজটা কেমন হয়, মেয়েকে বললাম যে 2-1 দিন তুই প্র্যাকটিস কর,
তারপর দেখবি আবার ঠিক হয়ে যাবে। এই দেখো, এটা টিপে দিলে এইভাবে নিচে নেমে যাবে বক্সের ভেতরে, দুপাশে দুটো আছে কিন্তু এরকম। তো আমি টিপে দেখো আবার নিচু মানে ঢুকিয়ে দিলাম ভেতরটাতে, আবার এই ঢাকনাটা দিয়ে কি সুন্দর না, এইভাবে আবার ঢেকে রাখলে এর মধ্যে কোনো ধুলোবালি পড়বে না, কিচ্ছু না। তো এইভাবে ঢুকিয়ে দিয়ে আমি একটা কাপড় দিয়ে কিন্তু আগে ঢেকে রাখতাম। আর পুরো দেখে মনে হচ্ছে না একটা স্যুটকেস। এই দেখো এরকমটা ঢাকনা দেওয়া, এই হ্যান্ডেল লাগানো, আর এখানে দেখো একটুখানি চটে গেছে। তো ব্যাস এইভাবে যে কোনো একটা জায়গাতে রেখে দাও, খুব সেফলি কিন্তু এটা একদম কোনো ধুলোবালি এর মধ্যে কিন্তু পড়বে না। আর দেখলে স্যুটকেসের মতন কীরকম তুলে দিলাম। তো এটা হলো মেয়ের ছোটোবেলার স্মৃতি, ছোটোবেলা নয় বড়োবেলাও কাজে লাগবে। আর তোমাদের কাদের কাদের এরকম আমার মেয়ের মতন হারমোনিয়াম ছিল বা আছে, কমেন্টস করে কিন্তু জানিও। আর বন্ধুরা নিয়ে নিচ্ছি এগুলো একটুখানি ধুয়ে নিই। এর মধ্যে মেয়ের চিরুনিও আছে আর আমাদের মাথা চিরুনিও আছে। এটা যদি আমরা প্রত্যেক সপ্তাহে করি না, খুব ভালো হয়। সপ্তাহে কিন্তু আমার একদমই করা হয় না। তো যাই হোক, যখন নোংরা হয় দেখি তখনই কিন্তু আমি করার চেষ্টা করি। আর বন্ধুরা যেটা বলছিলাম, যে আমি যখন ক্লাস 11-এ পড়ি তখন তো আমাদের বাড়িতে ফ্রিজ এসছে। তার আগে তো ফ্রিজ ছিলই না বলতে গেলে। আমাদের যে পাড়া মানে গলি, তোমরা যারা দেখেছো তাদের কথাই বলছি আমি, যে সেখানটাতে জানো তো ছিল কিন্তু না, মানে দু একটা বাড়িতে ছিল কিনা আমার জানা নেই। আমাদের বাড়িতে যতদূর সম্ভব মানে আমাদের গলির মধ্যে প্রথম কিন্তু ফ্রিজ আমাদের বাড়িতেই। তো খুব দামি ফ্রিজ ছিল না, তবুও কিন্তু অনেক মানে শখের ছিল জিনিসটা। কারণ তখন আমাদের চাইতেও যারা বড়লোক ছিল আমাদের পাড়াতে, তাদের কিন্তু বাড়িতে ফ্রিজ ছিল না বা তারা আনেনি কখনো শখ করে। তো এটা তো শখের একটা বিষয় ছিল তখন, কিন্তু আমাদের কোনো মানে প্রয়োজনে লাগবে বা কিছু করব এই রকম ভেবে কিন্তু আমরা আনিনি। এখন যেরকম ভাবি যে প্রয়োজন একটা ফ্রিজ, কারণ জিনিসপত্র রাখার জন্য অনেক দিন বাজার করে আমার মতন ফ্যামিলির জন্য তো ভীষণই দরকার। যেরকম কালকে আমাকে জুই বলেছে যে ও কিন্তু এখনও নাকি ফ্রিজ কেনেনি। তো একদমই ও ভালো করেছে, যদি পারে তো এরকম তো খুব ভালো। ওর কথা শুনে ভীষণই ভালো লাগলো যে ফ্রিজ ও এখনও পর্যন্ত কেনেনি। ফ্রিজের খাবার খাওয়া তো একদমই স্বাস্থ্যকর নয়, আমরা সবাই জানি। অস্বাস্থ্যকর মানে খাবার আমরা বেশি দিন রেখে খাবো, আনহেলদি খাবার খাওয়ার জন্যই কিন্তু ফ্রিজ আবিষ্কার হয়েছে। এটা কিন্তু মোদ্দা কথা, তাই তো? যে আমরা অনেক দিন রেখে দেখবে সবজি খেলেও কিন্তু সবজির যে পুষ্টিগুণটাও কিন্তু নষ্ট হয়। তো কালকে না হঠাৎ করে জুয়ের এই কমেন্টসটা আমার এত ভালো লেগেছে। তো তোমরা কারাও মানে কেউ যদি দেখতে চাও তো আগের দিনের যে ব্লগটা আছে সেখানে গিয়ে তোমরা দেখতে পারো। ও কিন্তু খুব সুন্দর কমেন্ট করেছে আমাকে কালকে। আর জানো তো বন্ধুরা, ছোটোবেলা থেকে তো তেমন কিছু পাইনি। যখন একটু বড় হয়েছে ক্লাস 9, 10 কি 11 এরকম সময়ের দিকেই কিন্তু আমাদের বাড়িতে দুটো একটা জিনিস হয়েছিল, খুব একটা নয়। যেমন ফ্রিজটা নেওয়া হয়েছিল, তার সাথে সাথে কিন্তু ল্যান্ড ফোন যখন প্রথম আসলো না, বিএসএনএল, সেই ল্যান্ড ফোন কিন্তু আমাদের বাড়িতে নেওয়া হয়েছিল। এই দুটো জিনিস পেয়ে খুব খুশি হয়েছিলাম। মনে হয়েছিল যেন আমরা খুব বড় লোক হয়ে গেছি। পাড়ার মধ্যে প্রথম ল্যান্ড ফোন, তারপরে প্রথম আমাদের বাড়িতে ফ্রিজ, খুব খুশি হয়েছিলাম তখন। মানে এত খুশি এখনও হই না যে ঘরে এত জিনিস এখন আমার আস্তে আস্তে আমি আমার ইচ্ছে মতন যে করতে পারি, তার থেকেও কিন্তু অনেক বেশি খুশি সেই সময়টায় হয়েছিল। তবে খুব একটা মানে বেশি বছর ধরে আমি ওগুলো ব্যবহার করতে পারিনি আমার বাবার বাড়িতে। কারণ হচ্ছে আমি যখন বিয়ের 2nd ইয়ার 3rd ইয়ারে পড়ি, হ্যাঁ, তখন কিন্তু আমার বিয়ে হয়ে গেছিলো। তো যাই হোক, তারপর আমার বাবা কিন্তু আমাকে ওই দিয়েছিল মানে যে টিভি, ফ্রিজ, খাট, আলমারি, নিচের যে সোফাটা দেখো, ওই সোফাটা মানে আমার বাবার বাড়িতে যা যা আমি ব্যবহার করে বড় হইনি, যাই হোক তবুও তো কয়েক বছর ব্যবহার করেছিলাম, সেই সমস্ত জিনিসগুলোই কিন্তু আমার বাবা বাবারা আমার বিয়েতে দিয়েছিল। আমার শ্বশুরবাড়ির লোক কিন্তু কিচ্ছু দাবি করেনি। তারপরেও বাবা বলেছিল আমার একমাত্র মেয়ে, আমার যেটুখানি সাধ্য আমি সেইটুখানি কিন্তু দেব। আর আমার বিয়ের সময় আশীর্বাদ কিন্তু কোনো এক্সট্রা দিনে হয়নি, আমরা একদমই সময় পাইনি। কারণ দেখাশোনার মাঝখানে মনে হয় 7 দিন কি 10 দিনও হয়নি, গ্যাপ ছিল। তো সেই কারণে কোনো শুভদিন খুঁজে পাইনি। আর শুভদিন এই কারণেই পাইনি যে আমার কিন্তু বিয়েটা হয়েছিল মানে পুরো পৌষ মাসে কথাবার্তা হয়েছিল। মানুষ বলে না পৌষ মাসে কোনো বিয়ে বা কোনো শুভ কাজের কথাবার্তা হয় না, আমার কিন্তু তাই হয়েছিল। কারণ আমার একদম মাঘের শুরুতেই বিয়েটা হয়েছিল, সেই কারণে কোনো সময় নেই। তো যখন মানে ওরা আশীর্বাদ নিয়ে আসলো বিয়ের দিন, তখন কিন্তু বিয়ের মণ্ডপে যে সমস্ত বাবার যত সামান্য যা দেওয়ার ক্ষমতা ছিল সেটা দেখে কিন্তু অবাক হয়ে গেছিলো, এবং সাথে সাথে কিন্তু ভীষণ ওরা খুশিও হয়েছিল। কারণ কেউ যখন কিছু না চায় তারপরও যদি কেউ দেয়, সেটা কিন্তু অনেকের কাছেই মানে আমাদের সবার কাছেই খুব একটা মানে ভালো লাগা, ভালোবাসা থাকে না, যে চাইনি অথচ পেয়েছি।
তখন কিন্তু অনেকটা খুশি হয়। তো যাই হোক, অনেক খুশি কিন্তু হয়েছিল আমার শ্বশুরবাড়ির লোকজন সবাই। আর আমি তো একমাত্র বোন, তো আমার তো কোনো বোন বা দিদি নেই। তো জানো তো, কালকে আমাকে একজনা কমেন্টস করেছে, তবে তোমার নামটা কি আমি না মানে বুঝতেই পারছি না, তোমার অ্যাকাউন্টে নামটা আমি পড়তে পারছি না। তো তুমি যদি আমার এই ভিডিওটা দেখে থাকো তো অবশ্যই কমেন্ট করো, কারণ কালকের তোমার ওই কমেন্টটা আমার এত ভালো লেগেছে। তো আমাকে ও লিখেছে যে দিদি তোমার এনার্জি দেখে আমিও অনেক কিছু শিখছি, খুব ভালো লাগে দিদি তোমাকে, আমার মিষ্টি দিদি। আর ও এটা লিখেছে যে ওর খুব দুঃখ, ওর কোনো দিদি নেই। আর ওরা হচ্ছে 2 ভাই 1 বোন, মানে ওর 2টো দাদা আছে। আর এটা ওর খুব দুঃখের কথা যে 2 দাদা থাকার পরও ওকে কিন্তু 2 দাদাই ভালোবাসে না। যদি দিদি হতো বা বোন থাকতো তাহলে ওকে ভালোবাসতো। তো এটা কিন্তু ও খুব মানে কষ্ট থেকে আমাকে বলেছে যে আর তুমি যদি আমার এরকম মিষ্টি দিদি হতে তাহলে তুমি আমাকে কত ভালোবাসতে। একদমই ঠিকই বলেছো, আমারও মনে হয় ওই রকমই। মানে দাদারা তো বিয়ের পর একটু পরিবর্তন হয়ে যায়, আর দিদিরা যদি থাকে বা বোনরা যদি থাকে তাহলে মনে হয় যেন তারা একদম মায়ের পরের জায়গাটাই কিন্তু নিয়ে নেয়। তো আমার কাছে ভীষণই এটা মানে কি বলবো, যে আমারও তো বোন দিদি নেই, আমারও কিন্তু সব সময় মনে হয় জানো তো, তোমার সাথে এই মতের মিলটা আমার ভীষণ আছে যে আমার যদি একটা দিদি বা বোন থাকতো। আর আমার মেয়েও জানো তো ছোটোবেলাতে বলতো যে আমার একটা বোন হবে, আমার মানে দাদা বা ভাই না। আমার মেয়েও ছোটোবেলা থেকে কিন্তু ভীষণ মেয়ে পছন্দ করতো, তবে ইদানিং আর বলে না, কিন্তু আগে বায়না করতো একটা বোন নেবে তুমি, কিন্তু ভাই নেবে না। যদি কেউ বলতো যে কেন তোর এরপরে ভাই হবে, তখন ও বলতো না বোন হবে, কারণ ভাইরা খুব দুষ্টু আর মারামারি করে সেজন্য। তো আমারও কিন্তু ভীষণ মিস হয় যে একটা যদি আমার থাকতো দিদি বা বোন। সত্যি বলে না, নিজের রক্ত, তার কিন্তু একটা ফিলিংসই আলাদা হয়, তাই না বন্ধুরা? তো যাই হোক, কষ্ট পেও না। অবশ্যই আমিও তোমার দিদি, আর তোমার যদি কোনো মাস্তাতো পিস্তাতো কোনো দিদি বা বোন থাকে তাদের সাথে খুব অ্যাটাচ থাকো, দেখবে অনেকটা ভালো লাগবে। আমার কিন্তু সে ভাগ্য নয় জানো তো, আমার যে আত্মীয় স্বজন, আমার পিসির মেয়ে, তারপরে মামার মেয়েরা, ওরা সবাই দূরে থাকে, কেউ আসামে থাকে, কেউ দিল্লি থাকে। তো সেই কারণে কিন্তু তাদের কাছে আমি যেতে পারি না। তারা কখনো সখনো আমার কাছে আসে, কিন্তু আমার এখনও পর্যন্ত যাওয়াই হয়নি তাদের কাছে। আর চিরুনিগুলো দেখলে পরিষ্কার করে দিলাম, তোমাদের বলেছি সপ্তাহে 1 দিন করে করো, অল্প থাকতে থাকতে পরিষ্কার করলে সব থেকে ভালো হয়। আর আমার ছাদটা তোমাদের সববার কিন্তু পছন্দ, খোলামেলা, ওখানে জলাশয় আছে। তো কালকে আমাকে কিন্তু অনন্যাও বলেছে এই কথাটা যে খুব সুন্দর তোর এখানকার পরিবেশটা। আর ও কিন্তু আমাকে অনেক অ্যাপ্রিসিয়েট করেছে যে তুই ভীষণ ভালো মা, তুই ভালো বউ, আমি সংসার খুব সুন্দর করে সামলাই। তোমাদের এই ধরনের যে পজিটিভ এনার্জি না, এগুলো কিন্তু আমার সত্যি অনেক অনেক এনার্জি বাড়িয়ে দেয়। তার মধ্যে কিন্তু আমাকে সুপ্রিয়াও বলেছে, খুব সুন্দর ও কমেন্টস করেছে, ও আমার থেকে অনেক কিছু শিখেছে। যেরকম গাঁটি কচুর মানে যে খোসা ছাড়ানো, এটা কিন্তু অনেকেই জানতো না। তো জানো তো বন্ধুরা, আমি একদিন মানে যখন আমি রান্নাবান্না করতে শিখলাম, শুরু করলাম, তখন কিন্তু নিজে নিজেই, কারণ আমার মাকে দেখেছি ওটাকে খোসা মানে সেদ্ধ করে তারপরে ছাড়াতো, বা কখনো আগে বটি দিয়ে কেটে তারপরে করতো। এতে না অনেকটা কিন্তু অপচয় হতো। তো একদিন হঠাৎ করে বসে বসে ভাবলাম যে দেখি তো, চাকুর পেছন দিয়ে করতাম। দেখলাম চাকুর পেছন দিয়ে করতে গেলে না কেটে কেটে যায়, ধারালো থাকে তো চাকু। তারপরে আমি চামচ দিয়ে করলাম, দেখলাম বাহ খুব সুন্দর হয়ে গেছে তো। দিয়ে তারপর থেকে কিন্তু আমি ওইভাবেই করি। সেটা হয়ে গেছে মানে 15-16 বছর আগেকার কথা বলছি। আর রান্না আমার কমপ্লিট হয়ে গেছে, মেয়ে কিন্তু স্নানে গেছে, অনেক টেলে গুতিয়ে তাকে আমি পাঠিয়েছি। আর এগুলো শুকিয়ে গেছে, এইখানটাই দিয়ে দিই। তো শুকিয়ে গেছে, তো এখন আমি তুলে রাখি, আর চুলও আঁচড়াবো আমি, কারণ আমার স্নান টান করে পুজো একদম কমপ্লিট। আর আমরা দিয়ে ডাল করেছি, তোমরা দেখেছোই। আর এই দেখো মেয়ের চিরুনিটা কী সুন্দর না, প্রিন্টেড। খুব সাবধানে কিন্তু পরিষ্কার করি, নাহলে প্রিন্টগুলো কিন্তু উঠে যাবে। এখন আর এই চিরুনিগুলো পাওয়া যায় না, আমি দোকানে গিয়ে অনেক খুঁজেছি। মেয়ে বলে আমার ওটাই ভালো লাগে। আর আগের দিনের ঘেটকুল বেঁচে আছে সেটাই। আর এই ডালটা কিন্তু আজকেই রান্না করেছি, আর লোটে মাছের ঝুড়ো করেছি, আর মেয়ে কিন্তু বানিয়েছে মশালা ভেন্ডি, মানে ফ্রাইওয়ালা যে মশলা ভেন্ডি বলে সেটা। তো এটা দিয়েই আজকে লাঞ্চ করব। আর বন্ধুরা, এরপরে কী করছি নেক্সট ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। আর আজকের মতন এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।